আজকে অর্জুন সমগ্রর ১ম খণ্ড নিয়ে আমি ডিটেইল রিভিউ দেব। আমি এর আগে অর্জুন সমগ্রের ৬ টা খণ্ড একসাথে ভিডিও করেছি। বাট আমি সে সময় বলেছিলাম যে ওখানে প্রত্যেকটা খণ্ড আলাদা, আলাদাভাবে বিশেষভাবে আলোচনা করা সম্ভব হয় না। তাই অর্জুন সমগ্রের ১ম খণ্ড নিয়ে আজকে রিভিউটা আমি একটা সিঙ্গেল ভিডিওতে দেব এবং প্রত্যেকদিন এভাবে ৬ টা খণ্ড অব্দি আমি কমপ্লিট করার চেষ্টা করব। এই সমগ্রটা আমি কিনেছিলাম হচ্ছে ২০১৬ সালে এবং তখন ২০১৪ সালের প্রিন্ট পেয়েছিলাম। দাম পড়েছিল ৳২৫০ এবং এই সংগ্রহটা অনিশ দেবকে স্বপন সাহা ভাতৃ প্রতিবেশী দিয়েছে। এবং আর কি এখানে নিবেদনে দেখতে পারেন সমালোচকরা বলছেন, আনন্দবালা পত্রিকায় তৎকালীন সম্পাদক শ্রদ্ধেয় নীরেন্দ্রনাথ চক্রবর্তী যখন ছোটদের রহস্য উপন্যাস লিখতে বলেছিলেন, তখন বিপাকে পড়েছিলাম। এই ছোট কারা যাদের জন্য লিখতে হবে? ধরা যাক ১০-১২ বছরের ছেলেমেয়ে আমার পাঠক। ওই বয়সে আমি যদি প্রদীপিসির বর্ণিবাক্স অথবা যকের ধন কালো ভ্রমর পড়ে শিহরিত হয়েছি, তখন পৃথিবী সম্পর্কে জানার সুযোগ ছোটদের এত কম ছিল যে অল্পেই সন্তুষ্ট হয়ে থাকতাম। কিন্তু এখন তো অন্য ব্যাপার। একটি ১০-১২ বছরের ছেলে অথবা মেয়ে পৃথিবীর হাঁড়ির খবর রাখে। টিভির দৌলতে অনেক রহস্য তার জানা। সত্যি কথা বলতে কি এখনকার ছেলেমেয়ে তো আরো এক্সপার্ট। টিভি তো দূরের কথা। এখন ইন্টারনেটের মাধ্যমে কত খবর যারা জানে তারা বলতে পারবো না। যাই হোক, রূপকথার জগৎ তার কাছে হাস্যকর হয়ে গেছে। এই ছেলেমেয়েদের বোধবুদ্ধি আমাদের সময়ে অনেক বড়র মতো দেখা যেত না। তাই এদের জন্য রহস্য কাহিনীটি লিখতে একটি প্রায় বাস্তব চরিত্রে শরণাপন্ন হলাম। অর্থাৎ সমালোচকরা বলছে যে আজকালকার ছেলেমেয়েদের যে টেস্ট বা রুচি এটা এত তীক্ষ্ণ বুদ্ধি ধরে রাখে যে তখনকার ছেলে আমাদের সময়কার যে লোক যারা রূপকথার গল্পে ভুলে থাকতাম, এখনকার ছেলেমেয়ে সহজে ভুলবে না এবং এটা সত্যি কথা, বাস্তব কথাও। আজকালকার দিনের ছেলেমেয়ে তো আরো স্মার্ট। আমরা নিজেরা টিভির যুগ থেকে মানুষ হয়েছি। কিন্তু আমাদের থেকেও আজকালকার ছেলেমেয়ে দেখি মোবাইলে টুকটুকু করতে পারে। আমাদেরও তাও অনেক সময় লেগেছিল। আমাদের জেন জি জেনারেশন আমাদের অত সময় লাগেনি। বাট আমাদের বাবাদের অনেক সময় লেগেছিল। কিন্তু আজকালকার ছোট, ছোট বাচ্চারা কি সুন্দর মোবাইলের পরপর সব কাজ করে ফেলে। যাই হোক, তাই তাই এদের জন্য রহস্যকারীদের দিক থেকে একটি প্রায় বাস্তব চরিত্রে শরণাপন্ন হলাম। কলকাতা থেকে অনেক দূরে জলপাইগুড়ি শহরে যে তরুণের বাড়ি, সে যদি রহস্যকারী নায়ক হয় এবং তার কেটে গেলে রক্ত পড়ে, পেট ব্যথা হয়, আবার স্বপ্ন দেখে আর ৫ জনের মতো, তাহলে কেমন হয়? এটা সত্যি কথা যে আমাদের রূপকথার চরিত্র না রেখে বা যে চরিত্রটা বানাচ্ছে, সে যদি রক্ত মাংসের মানুষ হয় না, তার সাথে যদি রিলেট করতে পারি না, যেমন আমার মনে আছে মিসির আলী হুমায়ূন আহমেদের লেখা। তার চরিত্রটার মধ্যে কত দুর্বলতা ঢুকিয়েছেন। যেমন তিনি কাশেন, তার বুকে ব্যথা হয়, তিনি মানে বয়স্কের ভারে দুর্বল। তো এটা আমরা ভাবি কি চরিত্র সবসময় স্মার্টিং, ড্যাশিং হবে, সবকিছু করতে পারবে। বাট অ্যাকচুয়ালি কাল্পনিক চরিত্র আর বাস্তব চরিত্রের মধ্যে এটাই পার্থক্য থাকে যে কাল্পনিক চরিত্র না এমন অনেক কিছু করে যেগুলো আমাদের কল্পনাতেই ভালো লাগে, বাস্তব জগতের সাথে মেলে না। বাট বাস্তব চরিত্রের সাথে রিলেটেবিলিটি তখনই হয় যেকোনো চরিত্রের সাথে, যখন সেও আমাদের মতো ব্যথা অনুভব করে, কষ্ট অনুভব করে, ভুল করে। আমরা দেখি যে গল্পের চরিত্র, গোয়েন্দা চরিত্র, ফেলুদা চরিত্র বা ব্যোমকেশ চরিত্রে তারা প্রত্যেকটা কেস সলভ করে ফেলেছে। এমন কোনো কেস নেই যারা সলভ করেনি। তো এটা দেখে মাঝে, মাঝে অবিশ্বাসে জাগে যে কি করে এটা সম্ভব হয়? ভুল তো মানুষ পক্ষে হতেই পারে। গোয়েন্দাদেরও ভুল হওয়া উচিত। তো এটা হলে আরো ভালো হতো। তার একটা কথা আমি যেটা না বলে পারছি না যে যখনই কোনো গোয়েন্দা চরিত্র কোথাও বেড়াতে যায়, তখনই কোনো না কোনো মিস্ট্রি এসে যায়। এটা না সবসময় বিশ্বাস করা সম্ভব হয়ে ওঠে না যে যখনই বেড়াতে যাবে তখনই মিষ্টি হবে। আ কি বলবো? কখনো, কখনো বিশুদ্ধ বেড়ানোর যে আনন্দ সেটা যদি কাহিনীর সাথে থাকে না, তাহলে খুব ভালো হয়। বিশেষত খুন-খারাপি, চুরি, ডাকাতি এর বাইরে যদি কোনো গোয়েন্দা কেস তৈরি করা যায় তাহলে আরো অনেক ভালো হয়। যাই হোক, এতগুলো বছরে দেখা গেল অর্জুন একটু, একটু করে গৃহীত হয়েছে। এটুকুই আমার আনন্দ। আরেকটা জিনিস যেটা আমি না বলে পারছি না, প্রত্যেকটা চরিত্র না বয়স বাড়ে না। এটা আমাদের কাছে কেমন লাগে? যেমন হ্যারি পটারের লেখিকা হ্যারি পটার যখন লিখেছিলেন তখন তিনি ঠিকই করেছিলেন যে বয়স আমি বাড়াবোই। ঠিক আছে? প্রত্যেকটা বছরে তার কাহিনী আসবে। প্রত্যেকটা বছরের পর আর ৭ টা কাহিনীর পর আর বানাবো না। তো এমনই আমাদের যে চরিত্রগুলো, বাংলা চরিত্রগুলো সেগুলো যদি একটা এমন চরিত্র পাওয়া যেত যাদের বয়স দিনে, দিনে গ্র্যাজুয়ালি বাড়ে এবং আল্টিমেটলি সে রিটায়ারও করে, তাহলে খুব বেশি সুন্দর লাগতো। যাই হোক, অর্জুনের বিভিন্ন কাহিনী একত্রিত করে বাদল দা, তখন বাদল বসু ছিলেন হচ্ছে আনন্দ পাবলিশার্সের প্রকাশক এবং যেহেতু এই সমগ্রটা ১৯৯৭ ৯০ এর দশকে প্রকাশিত হয়েছিল, তাই তখন বাদল বসু ছিলেন বাদল বসু ছিলেন প্রকাশক। বাদল বসুর একটা খুব সুন্দর বই আছে, পিয়ন থেকে প্রকাশক, ওটা পড়ে দেখবেন। অনেক এরকম অজানা কাহিনী টের পাবেন। এতে অর্জুনকে পুরোপুরি পাওয়া যাবে। অবশ্যই এই খণ্ডটি তার ১ম ভাগ। পাঠকের একসঙ্গে অর্জুনকে পেয়ে কেমন লাগলো জানার কৌতূহল থেকে গেল। ১ম খণ্ডে খুন-খারাপি, সীতাহরণ রহস্য, লাইটার, জুতোয় রক্তের দাগ, তীর ইত্যাদি প্রকাশিত হয়েছে এবং খুঁটিবাড়ি রেঞ্জ এটা হচ্ছে খুন-খারাপির গল্পের উপন্যাসের অন্তর্গত এবং এখানে অর্জুনের ১ম লাইন ছিল, "আজকের খবরের কাগজে কোনো চাকরির বিজ্ঞাপন নেই।" এটা ১৯৮৫ দশক, ৮০ দশকের অর্জুন শুরু হয়েছিল। অর্জুন, কাকাবাবু এরা সবাই ওই ৮০ দশক থেকেই শুরু হয়েছে। অর্জুন কাগজটাকে ভাঁজ করে আকাশের দিকে তাকাতেই যেন বুড়িদিকে দেখতে পেল। ২ বছর আগেও জলপাইগুড়ি শহরে বুড়িদের মতো পচা সুন্দরী বোধহয় কেউ ছিল না। আচ্ছা, এছাড়া আমি প্রতিটা কাহিনীতে বলব না। খুন-খারাপিতে আমার অ্যাকচুয়ালি এটা আমি পড়েছিলাম দুর্গাপুজো ২০১৮ র সময় এবং তখনকার দিন পরে এখন ২০২৫। তাই আমার আলাদা করে কাহিনীগুলোর যে কি কনসেপ্ট আছে, প্লট আছে সেগুলো মনে নেই। এখন মাঝে, মাঝে ভাবি যে এই এত গল্প উপন্যাস পড়লাম কিন্তু এতে শুধু সময়টাই কাটলো।
বাট এই পৃথিবীতে তো আমরা শুধু সময় কাটাতে আসিনি, আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে মানুষ শরীরে। তাই ভাবি যে আমি শুধু গল্প পড়ে সময় কাটালাম, কিন্তু এগুলো যেহেতু মনে রাখতে পারছি না, তাই করে সত্যি কি কোনো লাভ হলো কি? খুন খারাপি, সীতাহরণ রহস্য, লাইটার এবং যুদ্ধের রক্তদাগ আর দে দিন, এই সমস্ত গল্পের যে কি প্লট, কি কাহিনী সেটা আমি সত্যি ভুলে গেছি। তাই জন্যে আপনাদেরকে আর আমি আলাদা করে কি বলবো? আপনারা আমি তাছাড়া আমি চাই যে আপনারা নিজেরাও পড়ুন বইটা, পড়ে হয়তো আনন্দ নিন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই সমস্ত বইগুলো কিন্তু জাস্ট সময় কাটানোরই জন্য। তাই এগুলোকে সময় কাটানোর জন্যই ব্যবহার করুন। যদি সময় কিছু কাটাতে চান, এমন নয় সারা জীবনটাকে সারা জীবনের বেশিরভাগ সময় এখানে কাটিয়ে দিবেন। অনেক কিছু করার থাকবে, অনেক কিছু পড়ার থাকবে, অনেক কিছু দুনিয়াকে দেওয়ার থাকে। এবং শুধু সময় কাটানোর জন্য বই পড়া উচিত না। যেমন আমরা শুধু সময় কাটানোর জন্য সিনেমা দেখতে চাই না, ঠিক তেমনই শুধু সময় কাটানোর জন্য বই পড়া উচিত না। এটা জীবনে একটুখানি পার্সেন্ট থাকতে পারে। বাট যদি জীবনে আরো গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনারা যুক্ত করেন, তাহলে দেখবেন এগুলো আস্তে ছেড়ে যাবে।